শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে নবম শ্রেণীর অনলাইন টিচার ট্রেনিং ক্লাসে। তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য তোমাদের সিলেবাসটি পুনর্বিন্যাস করেছে এবং সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তোমাদের অ্যাসাইনমেন্ট আসছে। সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা পাঠে সম্পন্ন করে আমাদেরকে জমা দিচ্ছ এবং এই অ্যাসাইনমেন্টের আলোকে তোমাদের পরবর্তী ক্লাসে কিভাবে প্রমোশন হবে। তো খুব গুরুত্বের সাথে বিষয়টা নিতে হবে। তোমরা হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছো এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টও তোমাদের হাতে এসে পৌঁছেছে। সর্বশেষ আরো একটা অ্যাসাইনমেন্ট তোমরা আগামী সপ্তাহে পাবে ইনশাআল্লাহ। তৃতীয় সর্বশেষ অ্যাসাইনমেন্ট সেটাও সম্পন্ন করতে হবে। তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে অধ্যায়গুলো অধিভুক্ত অর্থাৎ সিলেবাসভুক্ত করা হয়েছে সেই সিলেবাসের আলোকে আমরা কিন্তু ক্লাস অলরেডি নিয়েছি এর আগে এবং নিচ্ছি। যদিও ক্লাসগুলো তোমরা এর আগে স্কুলে করেছো এবং অনলাইনে আমরা সবসময় তোমাদের সঙ্গে ক্লাসগুলো করছি, তোমাদের উপকার করার চেষ্টা করছি, আবার আমরা সেই ক্লাসগুলো পুনরায় নিয়ে আসছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওই অ্যাসাইনমেন্টের আলোকে আরো কিছু অধ্যায় নিয়ে আলোচনা করবো। আসল তোমরা আমরা দেখে নিই যে আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো। দেখো, আমরা আজকে পাঠের বিষয় হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় ক্ষতের এবং অষ্টম অধ্যায় নবদান বই নিয়ে আলোচনা করবো। তো আজকের পাঠ কি বিষয়ে সেখানে যাওয়ার আগে আমরা বর্তমানে যে দেশের যে পরিস্থিতি সার্বিকভাবে সেটা নিয়ে একটু আলোকপাত করি। তোমরা জানো যে আমরা করোনা নামক একটা ভাইরাসের প্রাদুর্ভাবে আমরা আক্রান্ত হয়েছি, তাই না? এবং আমাদের বাংলাদেশ শুধু না বিশ্বব্যাপী করোনা একটা মরণ ব্যাধি হয়ে গেছে অলরেডি, আমরা শঙ্কিত। শীতকাল পড়ে গেছে এবং বলা হচ্ছে শীতকালের প্রাদুর্ভাবটা আরো বাড়তে পারে। আমরা এই শীতকালে কি করবো? আমরা কি বাড়তি সতর্কতা অবলম্বন করবো। যেমন আমরা বাধ্যপক্ষে বেশি বাসায় অবস্থান করবো, প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না। যদি এখন প্রয়োজন বাইরে বের হতেই হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করবো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো। আমরা কুসুম উষ্ণ গরম পানি দিয়ে আমরা হাত মুখ ধৌত করবো, হাত স্যানিটাইজ করবো, পুষ্টিকর খাবার খাবো এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারি। তো আসলে এবার আমরা চলে যাই সরাসরি পরে। আজকে পাঠ শেষে তোমরা কি শিখবে শিক্ষার্থী বন্ধুরা? আজকে ক্ষতের সম্পর্কিত অঙ্কের সমাধান করতে পারবে, নবোদয় বই সম্পর্কিত অঙ্কের সমাধান করতে পারবে। দেখো, তার মানে আমরা দুটো অধ্যায়ের যে অঙ্ক আছে সম্পূর্ণ আলোচনা করবো। তো শিক্ষার ফল আমরা দেখলাম যে আমরা কি শিখবো, তার আলোকে আলোচ্য বিষয়গুলো কি আমরা দেখে নিই। তোমরা জানো যে আমরা অঙ্ক যেহেতু শিখবো, সো আমরা আলোচ্য বিষয় অবশ্যই একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। আমরা দেখি প্রথমে দেখে নিই ক্ষতীয় অধ্যায় থেকে কোন অঙ্কটা তোমাদের জন্য আজকে আমি সমাধান করে দিব। তো আমার সাথে সাথে তোমরা এই আলোচ্য বিষয়টা পড়ে এবং খাতায় এই অঙ্কটা তুলে নাও, বাসা ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো, আলোচ্য বিষয়ের 1 নম্বরে অর্থাৎ ক্ষতীয় অধ্যায় থেকে যে অঙ্কটা আমি তোমাদের জন্য উপস্থাপন করছি সেটা হচ্ছে, জনাব রিপন একজন ব্যবসায়ী 2019 সালের আগস্ট মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়। আগস্ট 3 তারিখে মামুন অ্যান্ড সন্সের নিকট হতে মণিহারি দ্রব্য ক্রয় 25,000 টাকা। 8 তারিখে কোন এন্টারপ্রাইজের নিকট নগদে বিক্রয় 45,000 টাকা। 18 তারিখে পণ্য ফেরত দেওয়া হলো 5,000 টাকা। 25 তারিখে কর্মচারীকে বেতন দেওয়া হলো 10,000 টাকা এবং সর্বশেষ আগস্ট 30 তারিখে বিজ্ঞাপন ব্যয় 4,000 টাকা। প্রত্যেকটাই লেনদেন। এই লেনদেনগুলো আমরা কি করবো? খতিয়ানভুক্ত করবো। কিভাবে করবো একটু দেখে নিই। বলছে মামুনের সনদ হিসাব ও নগদের হিসাবটি ছকে খতিয়ানভুক্ত করে যে নির্ণয় করো। খ নম্বরে বলছে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাবের চলমান জের ছক প্রস্তুত করো। আমরা দেখতে পাচ্ছি টি ছক, চলমান জের ছক, দুটো ছকের কথা শোনা। খতিয়ানটা কি আমরা একটু জেনে নিই। খতিয়ান কি আমরা জানি, লেনদেন সম্পন্ন হওয়ার পর প্রথমে জাবেদাভুক্ত করি, জাবেদাভুক্ত লেনদেনগুলোকে খতিয়ানে স্থায়ীভাবে হিসাবভুক্ত করা হয়। প্রত্যেকটা হিসাবের শিরোনাম জাবেদা যেমন প্রাথমিক বই, খতিয়ান হচ্ছে স্থায়ী বই বা পাকাভুক্ত বই। এই পাকা বই আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি বা দুইটা ছক অবলম্বন করে লেনদেনগুলোকে হিসাবভুক্ত করি। একটা হচ্ছে টি ছক, এটা হচ্ছে চলমান জের ছক। টি ছক বা সনাতন পদ্ধতির ছক, আর চলমান জের ছকটা হচ্ছে আধুনিক পদ্ধতির ছক। আমরা টি ছকের নমুনাটা দেখে টি ছক কেন বলা হচ্ছে। দেখো, এটি যদি মাঝখানে ডিভাইডার হয়, মাঝখানের অংশটা বাম দিকে দেখো 4টা ঘর, ডান দিকে 4টা ঘর। বাম দিকে কি ঘর? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। বাম দিকে 4টা ঘর, ডান দিকে 4টা ঘর। মাঝখানে এই দেখো টি এর মূল্য সৃষ্টি, টি, তাই না? এর বলা হচ্ছে টি ছক। ছকের উপরে আমি যেই হিসাবের খতিয়ান করবো সেই হিসাবে নাম লিখতে হবে। এই দাগের মাঝখানের দাগের বাম দিকটা হচ্ছে ডেবিট দিক, ডান দিকটা হচ্ছে ক্রেডিট দিক। আমরা এই পদ্ধতি অবলম্বন করে লিখে ফেললাম। এখানে তারিখের পরে যেই তারিখের লেনদেন সেই তারিখ লিখবো। বিবরণের ঘরে আমরা কি লিখবো সেটা জাবেদার খতিয়ান পশ্চিম দর্শন লিখবো। জাবেদার পৃষ্ঠাতে জাবেদার কততম পৃষ্ঠায় আমি যে লেনদেনটাকে লিখে করতে বললাম সেটা লেখা আছে, সেটা লিখবো। জাবেদার পৃষ্ঠার ঘরটা ফাঁকা থাকবে, এখানে কিছু লিখা হয় না। আর টাকার ঘরে যে অ্যামাউন্ট অর্থাৎ যে টাকার লেনদেন সেই টাকার পরিমাণটা আমরা লিখবো। প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে বর্ণনার ব্যাখ্যা একই। আমরা চলে যাবে এবার মামুন অ্যান্ড সন্স হিসাবে। অর্থাৎ মামুন অ্যান্ড সন্স হিসাবে যেহেতু হিসাব করতে বলে, তাহলে মামুন অ্যান্ড সন্স সংক্রান্ত যে লেনদেন আছে সেই লেনদেনগুলো শুধুমাত্র আমরা খতিয়ানভুক্ত করবো। দেখো 3 তারিখে বলছে আগস্টের
মামুন এন্ড সন্সের নিকট হতে মনিহারি দ্রব্য ক্রয় 25,000 টাকা। আমরা জানি ক্রয় হচ্ছে ব্যয়বাচক হিসাব। নগদে ক্রয় করলে যাবতীয় হয় ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, আর ধারে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে মামুন এন্ড সন্সের নিকট থেকে কোনো নাম উল্লেখ করে থাকলে আমরা জানি ধারে ক্রয়, কোনো নাম উল্লেখ করে ক্রয় বা বিক্রয় করা থাকলে আমরা বুঝে নিই সেটা ধারে ক্রয় বা বিক্রয় হয়েছে। যেহেতু নাম উল্লেখ করে বলছে, বলে দেয়নি নগদের ধারে, আমরা ধরে নিচ্ছি এটা ধারে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা মামুন এন্ড সন্সের হিসাব যদি যাচাই করি তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, মামুন এন্ড সন্স হিসাব ক্রেডিট। কেন মামুন এন্ড সন্স হিসাব ক্রেডিট? যদি কোনো কিছু না বলে সরাসরি বলা হয় ধারে ক্রয়, তাহলে আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু পাওনাদারের নাম উল্লেখ থাকলে সেই পাওনাদারের নামটা লিখতে হয়, আমরা যাতে বুঝতে পারি ওই পাওনাদারের কাছ থেকে আমি এত টাকার পণ্য দ্রব্য ক্রয় করেছি, নিজে তার কাছে আমার দায় বদলার পরিমাণটা ওই পরিমাণ টাকা। কারণ পাওনাদার হিসাব মামুন এন্ড সন্স হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট দিকে মামুন এন্ড সন্স হিসাবে 2019 সালের আগস্টের 3 তারিখে মামুন এন্ড সন্স হিসাবে ক্রেডিট দিকে টাকাটা বসাবো, 25,000 টাকা বসালাম, বিবরণের ঘরে লিখবো ঠিক তার বিপরীত হিসাব। তাহলে আমরা মামুন এন্ড সন্স হিসাব কি করেছিলাম? ক্রেডিট। তার বিপরীত হিসাব ডেবিট করেছিলাম কাকে? ক্রয় হিসাবে। দেখো ক্রয় হিসাব লিখেছি আমরা, বিবরণের ঘরে লিখেছি ক্রয় হিসাব। তাহলে আশা করি বুঝতে পেরেছি বিবরণের ঘরে আমরা কি লিখবো, এটাই, অর্থাৎ ঠিক তার বিপরীত হিসাব। তাহলে ওই তারিখে লেনদেন সম্পন্ন করলাম। এরপরে খোকন এন্টারপ্রাইজের নিকট নগদের বিক্রয়, এটা তো অবশ্যই এটা হিসাবভুক্ত হবে না, পণ্য ফেরত দেওয়া হবে। এবার দেখো পণ্য ফেরত, আমরা পণ্য ফেরত কখন দিই? যখন পণ্য দ্রব্য ক্রয় করি, ক্রয় করলেই ফেরত দিই। আমি কার কাছে ক্রয় করেছিলাম? মামুন এন্ড সন্সের কাছ থেকে ক্রয় করেছিলাম, ঠিক আছে? মামুন এন্ড সন্সের কাছ থেকে যদি ক্রয় করেছিলাম, ফেরত দিলে কি হবে? দায়বদ্ধতা কমবে। তাহলে মামুন এন্ড সন্স হবে ডেবিট, আর ক্রয় করে যেহেতু ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত হিসাবে হবে ক্রেডিট। তাহলে চলে যায় মামুন এন্ড সন্স হিসেবে ডেবিট দিকে টাকাটা বসাবো 5,000 টাকা, দেখা গেল 18 তারিখে টাকা বসালাম, আর বিবরণের ঘরে ঠিক তার বিপরীত হিসাব, এই যে ক্রয় ফেরত হিসাব। মামুন এন্ড সন্স হিসাবে ডেবিট, ডেবিট দিকে টাকা বসালাম, আর বিবরণের ঘরে ঠিক তার বিপরীত হিসাব ক্রয় ফেরত হিসাব বলে বসিয়ে দিয়েছি। আর কোনো লেনদেন নাই। দেখো মামুন এন্ড সন্স সম্পর্কিত কর্মচারীকে বেতন দেওয়া হলো, এটা মামুন এন্ড সন্স সম্পর্কিত না, এবং বিজ্ঞাপন ব্যয়টাও ওই সম্পর্কিত না, বিধায় আর কোনো লেনদেন নাই। তাহলে আমরা ওই তারিখের উদ্ধৃত ব্যালেন্সটা বের করে ফেলি। উদ্ধৃত ব্যালেন্স নির্ণয় করার নিয়ম হচ্ছে যেদিকে যোগফলটা বেশি হয়, যেদিকে টাকার যোগফলটা বেশি, সেই টাকাটা আমরা দুই দিকে আগে বসাবো। কিভাবে? দেখো আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে 25,000 টাকা আছে, ডেবিট দিকে 5,000 টাকা। 25,000 টাকা বেশি, আমরা এখানে 25,000 টাকা বসাবো, এখানে 25,000 টাকা বসাবো। তাহলে আমরা বসিয়ে ফেললাম। 25,000 টাকা থেকে দেখো আমরা এই যে ক্রয় ফেরতের 5,000 টাকা বাদ দেবো, বাদ দিলে কত থাকছে? 20,000 টাকা থাকছে। এটাই হচ্ছে আমার ব্যালেন্স। আমরা এই ব্যালেন্সটা নির্ণয় করার জন্য আমরা কি করলাম? 25,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলাম। ওই মাসের শেষ তারিখে আগস্টের 31 তারিখে ব্যালেন্স সিডি 20,000 টাকা, ঠিক আছে? এখন এই যে মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি 20,000 টাকা, এটাই হয়ে যাবে কি পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিল। কারণ ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু দীর্ঘমেয়াদে চলবে, সেই কারণে আমরা কি করব? ওই ব্যালেন্সটাকে পরবর্তী মাসের 1 তারিখ থেকে নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করবো। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে ব্যালেন্স বিল বলে 20,000 টাকা বসে গেল। আশা করি তোমরা এই এটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখবো বলছি নগদ হিসাব। নগদ সংক্রান্ত লেনদেনগুলো দেখি। বলছি খোকন এন্টারপ্রাইজ, এটা তো 3 তারিখে আমরা সম্পন্ন করে ফেলেছি, আসবে না যেহেতু ধারে লেনদেন। নগদ খোকন এন্টারপ্রাইজের নিকট নগদে বিক্রয়, খোকন এন্টারপ্রাইজ নাম উল্লেখ থাকছে, এটা প্রবলেম না। বলেছি কি নগদে বিক্রয়, তাহলে নগদে বিক্রয় যাবে আমরা জানি নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদ হিসাব যেহেতু করছি, নগদ হিসাবে ডেবিট থেকে টাকাটা বসাবো, আর আগস্টের 8 তারিখে কি লিখবো? বিবরণের ঘরে ঠিক তার বিপরীত হিসাব, বিক্রয় হিসাব আমরা বসিয়ে দিলাম 45,000 টাকা। এরপরে দেখো পণ্য ফেরত দাম একটু আসবে না। কর্মচারীকে বেতন দেওয়া হলো 10,000 টাকা। কর্মচারীদের বেতন দিয়েছি, ব্যয়বাচক হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাবের ক্রেডিট থেকে টাকাটা বসবে বেতন হিসাব বলে 10,000 টাকা। এরপরে বিজ্ঞাপন ব্যয়, একই ধরনের বিজ্ঞাপন ব্যয়, ব্যয়বাচক হিসাব, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসবে 4,000 টাকা, আগস্টের 30 তারিখে বিজ্ঞাপন হিসাব 4,000 টাকা। আর কোনো লেনদেন ছিল। তাহলে আমরা কি মামুন এন্ড সন্স হিসাবে যেভাবে উদ্ধৃত ব্যালেন্স নির্ণয় করলাম, ঠিক একই পদ্ধতি অবলম্বন করে নগদ হিসাবে উদ্ধৃত ব্যালেন্সটা নির্ণয় করবো। আমরা 35,000 টাকা দুদিকে বসালাম, বসানোর পর আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে যোগফল 10 আর 4 14, 45,000 টাকা থেকে 14,000 বাদ দিলে হয় 31,000 টাকা। এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। ওই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি 31,000 টাকা, পরবর্তী মাসের 1 তারিখে ওই ব্যালেন্স বিডি 31,000 টাকা। এইভাবে আমরা উদ্ধৃতটা নির্ণয় করলাম, ঠিক যেভাবে মামুন এন্ড সন্সে করেছিলাম ঠিক একইভাবে নগদ অঙ্ক করলাম। আমরা চলে যাবো এবার খ নম্বর, বলছি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাবে চলমান জেড ছকে প্রস্তুত করো। চলমান জেড ছকটা আমরা কি ছকটা দেখিনি? চলমান জেড ছকটা হচ্ছে দেখো পদ্ধতি একই, তারিখ, বিবরণ, জানুয়ারি বিষয়, ডেবিটটা প্রিন্ট হবে। আর এই অংশটুকু টি ছকের বাম দিকের অংশ হুবহু একই পদ্ধতি অবলম্বন করব।
আমরা একই পদ্ধতি অবলম্বন করবো। এখানে অতিরিক্ত দুটো ঘর, উদ্বৃত্তের ঘর, ডেবিট এবং ক্রেডিট। উদ্বৃত্তের ঘরটা কেন এটা হয়েছে, উদ্বৃত্তের ঘরটা নির্ণয়টা কি মানে আমরা এই উদ্বৃত্তের ঘরের জন্যই আমরা এই টি ছকটা চেয়ে চলমান জিনিসের বেশি ব্যবহার করি। কেন ব্যবহার করি দেখো, আমরা লেনদেনটা পোস্টিং এর মাধ্যমে করে নিই। ক্রয় হিসাবে দেখতে পাচ্ছি একটাই ক্রয় আছে, মামুন অ্যান্ড সন্স লিমিটেড মনিহারি দ্রব্য ক্রয় 25,000 টাকা। আমরা যা আবেদন করেছিল কি ক্রয় হিসাব ডেবিট, মামুন অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবের ডেবিট দিকে টাকাটা বসিয়ে ফেললাম, বিপরীত হবে ঠিক তার বিপরীত হিসাব মামুন অ্যান্ড সন্স দ্রব্যদের হিসাব বসিয়ে ফেললাম। এখন ওই তারিখে কি আর কোনো লেনদেন আছে ক্রয় হিসাবে? নাই। ওই তারিখের ক্রয় হিসাবে উদ্বৃত্ত তো ওই টাকাটা, তাহলে 25,000 টাকায়, সেজন্য 25,000 টাকা আমি ডেবিট দিকে বসিয়ে ফেললাম। ঠিক আছে, দেখো টি ছকের চলমান যে পার্থক্য এখানে, টি ছকে সারা মাস পর, পুরো 1 মাস পরে উদ্বৃত্ত ব্যালেন্স নির্ণয় করতে হয়, আর টি ছকে তাৎক্ষণিক উদ্বৃত্ত ব্যালেন্সটা জানাবে। এটাই হচ্ছে চলমান যে টি ছকের মূল সুবিধা এবং পার্থক্য। এরপর আমরা দেখতে পাচ্ছি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাবে একটাই লেনদেন দেখতে পাচ্ছি, খবর এন্টারপ্রাইজের নিকট নগদে বিক্রি 45,000 টাকা। নগদে বিক্রি যাবে নাকি জানি, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা করে ফেলছি বিক্রয় হিসাব ক্রেডিট থেকে টাকাটা বসবে, বিবরণ হবে ঠিক তার বিপরীত হিসাব নগদ হিসাব, ওই টাকাটাই ওই তারিখে উদ্বৃত্ত ব্যালেন্স। এরপর আমরা বেতন হিসাব। দেখো কর্মচারীদের বেতন দেওয়া হলো 10,000 টাকা। তাহলে আমরা যা দেখি বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাবের ডেবিট দিকে টাকাটা বসবে, বিবরণ হবে ঠিক তার বিপরীত হিসাব নগদ হিসাব, তারিখটা বসানো। ওই তারিখে আর লেনদেন নেই, তাহলে 10,000 টাকাই হচ্ছে ওই তারিখে উদ্বৃত্ত। সর্বশেষ যেটা যে বিজ্ঞাপন বাবদ বিজ্ঞাপন ব্যয় 4,000 টাকা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন হিসাবের ডেবিট দিকে টাকাটা বসবে, বিবরণ হবে ঠিক তার বিপরীত নগদ হিসাব। তাহলে দেখো ডেবিট দিকে বসে গেল। তাহলে আশা করি যে চলমান যে এবং টি ছকে যে লেনদেন হিসাবভুক্তি করো সেটা তোমরা করতে পারবে। এবার আমাদের দ্বিতীয় অংশে দেখো বলছে নগদান বইয়ের উপর একটা অঙ্ক আছে। নগদান বইয়ের অঙ্কটা আমরা চট করে বলছে যারা সময় একজন ব্যবসায়ী 2019 সালে জুলাই মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়। জুলাই 1 তারিখে হাতে নগদ 25,000 টাকা এবং ব্যাংক জমা 15,000 টাকা। 5 তারিখে মালিক কর্তৃক লিজ করে দিলেন উত্তোলন 2,000 টাকা। 10 তারিখে চেকের মাধ্যমে পাওনা তারিখে পরিশোধ 1,000 টাকা। 15 তারিখে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। 21 তারিখে কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। 26 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা এবং 30 তারিখে বিজ্ঞাপন ব্যয় 3,000 টাকা। এর আবার কি বলেছে, উপযুক্ত লেনদেনগুলো দ্বারা যারা সুমনের ব্যবসায়কে দুঘর নগদান বই প্রস্তুত করে। দুঘর নগদান বই দ্বারা আমরা জানি নগদ সংক্রান্ত লেনদেনগুলো নগদান বই লিপিবদ্ধ করা হয়। নগদান বই 4 প্রকার, 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরো নগদান বই। আমরা 2 ঘর নগদান বই নিয়ে আজকে কাজ করবো। নগদান বই ছকটা একটু দেখে দেখো, নগদান বইয়ের ছকটা 2 ঘর অর্থাৎ টাকার ঘর 2টা। কি কি আমরা জানি লেনদেনের ফলে নগদের লেনদেন সম্পন্ন হয়, ধারে সম্পন্ন হয় এবং চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। যেহেতু নগদান বই করছি আমরা নগদ এবং ব্যাংক সম্পর্কে লেনদেন লিখবো, বিধায় টাকাটা দিতে দেখো মাঝখানে ডিভাইডার, বাম দিকটা ডেবিট দিক, ডান দিকটা ক্রেডিট দিক। নগদান বই ইজ ওয়ান কাইন্ড অফ লেজার, অর্থাৎ নগদান বই হচ্ছে এক ধরনের খতিয়ান। খতিয়ানে যেভাবে আমরা পোস্টিং দিই ঠিক একই পদ্ধতি অবলম্বন করে নগদান বই আমরা পোস্টিং দিব। ঠিক আছে, পদ্ধতি একই রকম, একই পদ্ধতি অবলম্বন করব। শুধু বিষয় পার্থক্য যে খতিয়ান শুধুমাত্র নগদের ঘর টাকার ঘর ছিল, এখানে টাকাটা দুইটা, একটা হচ্ছে নগদের, একটা ব্যাংক। এটা হচ্ছে মাঝখান, এটা বাম দিক, ডান দিক, এটা হচ্ছে ডান দিক। তাহলে নগদের ঘর এবং ব্যাংকের ঘর। আমরা এখন কি করবো, চট করে আমরা লেনদেনগুলোকে পোস্টিং দিয়ে ফেলবো। নগদ বই যেটা 1 তারিখে যেটা দেখো হাতে নগদ 25,000 টাকা, ব্যাংক জমা 15,000। আমরা খতিয়ানে কি করেছিলাম, ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি করেছিলাম, অর্থাৎ ওই পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি লিখেছিলাম, তাই না? ওই উদ্বৃত্ত নিয়ে পরবর্তী মাসের 1 তারিখ শুরু করবো। নগদান বই ওই উদ্বৃত্তটা দেওয়াই থাকবে। দেখো হাতে নগদ 25,000 টাকা, ব্যাংক জমা 15,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার ওই মাসের, অর্থাৎ যেই মাসের লেনদেনগুলো আমি লিপিবদ্ধ করবো সে মাসের উদ্বৃত্ত। নগদান হিসাবে সবসময় ডেবিট উদ্বৃত্ত হয়, ব্যাংক হিসাবে ডেবিট উদ্বৃত্ত হয় কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত হয়। ব্যাংক হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক জমাতিরিক্ত, মনে রাখতে হবে। তাহলে আমরা ব্যালেন্স যেটা আছে হাতে নগদ এবং ব্যাংকে সেটা আমরা চট করে বসিয়ে ফেলি। দেখো ব্যালেন্স বিডি জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নগদ 25,000, ব্যাংক 15,000। এবার আমরা পরের লেনদেন, মালিক কর্তৃক নিজ প্রয়োজনে উত্তোলন 20,000 টাকা। উত্তোলন করে মালিকের সাথে হ্রাস পায়, নগদ টাকা প্রতিষ্ঠানে হ্রাস পায়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান বই করছি, নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসাবো। ক্রেডিট দিক যেভাবে খতিয়ান বসাতাম ঠিক একই পদ্ধতি। জুলাই 5 তারিখে বিবরণ ঠিক তার বিপরীত হিসাব, উত্তোলন হিসাব দেখো 2,000 টাকা বসিয়েছি। এরপর আমরা পরেরটায় চলে যাবো, ব্যাংক হতে চেকের মাধ্যমে পাওনাদারকে পরিশোধ 1,000 টাকা। চেকের মাধ্যমে পাওনাদারকে পরিশোধ করলে কি হয়, দায়বদ্ধতা পাওনাদার কমে যাবে আর ব্যাংকের ব্যালেন্সটা কমবে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবে এটাও ব্যাংক হিসাবে ক্রেডিট দিক, ক্রেডিট দিকে দেখো জুলাই 10 তারিখে বসিয়ে ফেললাম টাকা, বিবরণ করে ঠিক তার বিপরীত হিসাব পাওনাদার হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেনদেনে চলে আসে, ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা,
ব্যাংক থেকে উত্তোলন করলে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পায়, ব্যাংকের ব্যালেন্স কমে। নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো নগদ হিসাব ডেবিটের ফলে নগদ হিসাবে ডেবিট থেকে টাকাটা বসবে। দেখো নগদ হিসাবে ডেবিট থেকে টাকাটা বসলো জুলাই মাসের 15 তারিখে, বিপরীত হিসাবে কি ব্যাংক হিসাব। লক্ষ্য করো তো ব্যাংক হিসাব ক্রেডিট বলছি না, তাহলে ব্যাংকের তো ক্রেডিট ঘরও আছে, তো অবশ্যই এই লেনদেনটা ব্যাংকের ক্রেডিট দিকেও লিখতে হবে। তাহলে ব্যাংকের ক্রেডিট দিকে চলে যাই। জুলাই দেখে এখানে যেমন 15 তারিখে লিখেছি আমি নগদের ঘরে, এখানে ঠিক একইভাবে 15 তারিখে ব্যাংকের ঘরে টাকাটা লিখলাম, আর বিবরণের ঘরে লিখলাম তার বিপরীত হিসাব নগদান হিসাব। এই ধরনের লেনদেন, যে লেনদেনগুলো নগদান হিসেবে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে প্রভাব বিস্তার করে তাদেরকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রিকে সি দিয়ে লিখা হয়, ইংরেজি সি বা বাংলাদেশি সি দিয়ে আমরা লিখেছি। পরের লেনদেনটা দেখতে পাচ্ছি, কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। কর্মচারীদের বেতন দিয়েছি, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদ হিসাবের ক্রেডিট দিকে দেখো বসছে বেতন হিসাব বলে, এই নগদের ঘরে বসে গেল 5,000 টাকা। বিবরণের ঘরে ঠিক তার বিপরীত হিসাব বেতন হিসাব জুলাইয়ের 21 তারিখে। পরেরটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে জমা দিয়েছি, তাহলে দেখো ব্যাংকে যখন টাকা জমা দিই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায় আর নগদ টাকা প্রতিষ্ঠানে হ্রাস পায়। ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, প্রথমে ডেবিট ঘরে টাকা পাবো, ডেবিট দিকে টাকা বসাবো। সরি, দেখো ব্যাংক হিসাবের ডেবিট দিকে দেখো বসেছি আমি এই যে 10,000 টাকা জুলাই 26 তারিখে নগদান হিসাব, ঠিক তার বিপরীত হিসাব নগদান হিসাব বলে বসেছি 10,000। এই লেনদেনের বিশ্লেষণ করে দেখো তো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিটের ঘর আছে না, এই লেনদেনটাও ঠিক কন্ট্রাক্ট আগে যে লেনদেনটা লিখলাম ঠিক একইভাবে আমরা ওই ঘরের দিকে বসাবো। নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকার ঘরে বসাই ফেললাম এখানে 10,000 টাকা জুলাই 26 তারিখে লিখলাম বিপরীত হিসাবটাকে ব্যাংক হিসাব, এটাও কন্ট্রাক্ট। সর্বশেষ লেনদেন যেটা বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয় ব্যয়বাচিক হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকাটা বসাবো জুলাই 5 তারিখে 30 তারিখে বিজ্ঞাপন হিসাব, বিবরণ করে ঠিক তার বিপরীত হিসাব বিজ্ঞাপন হিসাব 3,000 টাকা বসাবো। এখন আর কোনো লেনদেন নাই, এখন খতিয়ান পদ্ধতি ছকে আমরা যেভাবে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করেছিলাম একই পদ্ধতি অবলম্বন করে আমরা এই দুই ঘর নগদান বইয়ে উদ্বৃত্ত ব্যালেন্স নির্ণয় করব। যেদিকে যোগফলটা বেশি সেই যোগফলটা দুদিকে বসাবো। দেখতে পাচ্ছি ডেবিট দিকে 25,000 টাকা যোগ করে 27,000 টাকা হয়, যেটা ক্রেডিট দিকে যোগফল যে বেশি। ঠিক একইভাবে ডেবিট দিকে ব্যাংকের যোগফল 15 আর 10 25,000 টাকা অবশ্যই ক্রেডিট দিকে যোগফল হচ্ছে বেশি, এই জন্য আমরা এই 27,000 টাকা 25,000 টাকা যোগফল নামালাম এবং এই টাকাটা আমরা ক্রেডিট দিকে বসালাম। এখন কি করব, আমরা এই যোগফল থেকে আমরা এই ক্রেডিট দিকে মোট টাকার পরিমাণটাকে বাদ দেবো। 2,000 5,000 7,000 আর 10,000 আর 10,000 যোগ করলে হয় 20,000। 27,000 টাকা থেকে 20,000 বাদ দিলে হয় কত 7,000 টাকা। নগদ উদ্বৃত্ত কত 7,000। ঠিক একইভাবে 25,000 টাকা থেকে দেখো 2 আর 3,000 টাকা বাদ দিলে হয় 22,000 টাকা। তাহলে আমরা কি করলাম, এই উদ্বৃত্তটা নির্ণয় করে ফেললাম। তাহলে জুলাই মাসের 30 তারিখে ব্যালেন্স সিটি কত হলো, নগদের 7,000 এবং ব্যাংকের কত 22,000। এইটাই পরবর্তী মাসের 1 তারিখ আগস্টের 1 তারিখে কি হয়ে গেল, ব্যালেন্স বিডি 7,000 টাকা নগদ এবং 22,000 টাকা ব্যাংক। সেক্ষেত্রে বন্ধুরা নগদান বই এবং খতিয়ান সম্পর্কিত এতটুকু ছিল আজকে আমাদের আলোচনা। তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে অ্যাসাইনমেন্ট তার আলোকে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আসছি। তো আমরা আলোচনা শেষ করবো, শেষ পর্যায়ে যাওয়ার আগে আমরা মূল্যায়নের যে প্রশ্ন দেখবো এই প্রশ্নের আলোকে। তোমরা দেখতে পাচ্ছি ধারে করে যাবে, ধারে করে যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পণ্য ফেরত দিলে কোন হিসাব ডেবিট, পণ্য ফেরত দিলে পাওনাদার হিসাব ডেবিট হয়। নগদ হিসাবে কোন উদ্বৃত্তের প্রকাশ করে, সবসময় ডেবিট উদ্বৃত্তের প্রকাশ করবে। নগদান বই কত প্রকার, উত্তরটি নগদান বই 4 প্রকার, 1 ধরনের নগদান বই, 2 ধরনের নগদান বই, 3 ধরনের নগদান বই এবং খুচরা নগদান বই। কন্ট্রা এন্ট্রি বা দাখিল এন্ট্রি, যে লেনদেন বা যে হিসাব নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় থেকে প্রভাব বিস্তার করে এই ধরনের লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। ব্যাংক হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায় আমি বলেছি, ব্যাংক হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা দিয়ে দিতে বোঝায়। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের আলোচনা প্রায় শেষ। এই শিক্ষাবর্ষে তোমাদের আলোচনা এবং ক্লাসগুলো ছিল এতটুকুই। তো তোমাদের এই যে মূল্যায়ন, তোমার ধারাবাহিক যে মূল্যায়ন হচ্ছে সেই মূল্যায়ন আগে ক্লাসগুলো আমরা সম্পন্ন করলাম। তো এই বছরে আর তোমরা ক্লাস পাচ্ছ না, আগামী বছরে তোমাদের সঙ্গে আবার পুনরায় দেখা হবে। তো আগামী বছরে তোমাদের সঙ্গে দেখা হবে, এই বছরটা শেষ করে আবার তোমরা স্কুলে ফিরে আসো, তোমাদের সঙ্গে আবার সামনাসামনি আমরা পাঠদান করি। তো আগামী তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আগামী শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।